তার যে কোনো একটা প্রতিষ্ঠান প্রশ্ন তৈরি করবে, ওই প্রশ্নে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ইসলামী ব্যাংকের এমডি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারা তিনজনে পরীক্ষা দিতে হবে একই প্রশ্নে। যদি এরা যারা পরীক্ষা না দেওয়ার জন্য বলছে, আমি বলি যে আপনারাও পরীক্ষা প্রস্তুতি নেন, দেন ওনারা তিনজনে যদি পরীক্ষা দেওয়ার মতো চ্যালেঞ্জ নিতে পারেন, তাহলে ঠিক আছে। আপনারা যদি পাশ করতে না পারেন, তাহলে জবাবটা কি হবে? ব্যাংকের চাকরি পাওয়ার পরে একজন মানুষ বিয়ে করেছে, তার বাচ্চা হয়েছে, সে একটা ভালো স্কুলে তার ছেলেকে পড়ালেখা করাচ্ছে, এমন না তো যে সে মানে রাস্তার মানুষ এসে ব্যাংকে চাকরি দিয়েছে। সোজা সাপটা কথা হচ্ছে, চট্টগ্রাম বিদ্বেষী কিছু মানুষ এই কাজটা করে যাচ্ছে, চট্টগ্রামের মানুষগুলোকে বাদ দিয়ে বাইরের কিছু মানুষকে এখানে ঢুকাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে একটু প্রমিত বাংলায় বলছি। পিছনে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ আমাদের চট্টগ্রামের বেশ কিছু মানুষ যারা এতদিন ব্যাংকে চাকরি করেছিল, তারা অধিকাংশই এখন চাকরিহারা, পথহারা এবং দিশাহারা বলা যায়। এইরকম হাজার হাজার মানুষের একসময়ে যারা ভাগ্য বদলে দিয়েছিল, তাদের নাম হচ্ছে অ্যাসালম গ্রুপ। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে আমরা অ্যাসালম গ্রুপের বিরুদ্ধে নানান ধরনের কথা শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি তারা লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত তাদের বিচার করা বা তাদের কাছ থেকে তাদের টাকাগুলো নিয়ে আসার এরকম কোনো মানে দৃশ্যমান কোনো কিছু আমরা কিন্তু এখনো পাইনি। আমরা চাই দেশবাসী হিসেবে, যদি ওরা এই টাকাগুলো পাচার করে, অবশ্যই বাংলাদেশের একজন রিকশাওয়ালাও বলবে যে যত বড় দানি মানুষ হোক কিংবা যত বড় মানবতাবাদী মানুষ হোক, যত বড় মানে দানশীল মানুষ হোক, কেউ আমাদের দেশের একটা টাকা কেউ বিদেশে এমনিতে পাচার করবে, সেই রকম একজন মানে রিকশাওয়ালা বলেন, ট্যাক্সিওয়ালা বলেন, যে আপনার একদম রাস্তার মানুষও কিন্তু এটাকে সমর্থন করবে না। এখন আমি নিজেও এই বিষয়টা সমর্থন করি না। কিন্তু এই যে মানুষগুলো পিছনে দাঁড়িয়ে আছে, এদের অধিকাংশই চট্টগ্রামে তাদের বসবাস, তাদের সার্টিফিকেটে চট্টগ্রাম লেখা আছে। এই কারণে তাদের যারা এখানে অনেকেই অ্যাসালম গ্রুপের আশীর্বাদে চাকরি হয়েছে, আবার অনেকেই ব্যক্তিগতভাবে বিভিন্ন মাধ্যমে চাকরি হয়েছে, এবং বলা যায় অনেকেই কিন্তু কারোর সাথে কোনো তদবির না করেও অনেকে চাকরি পেয়েছেন। এরকম বেশ কিছু মেধাবী স্টুডেন্ট চাকরি পেয়েছিল, এটা আমরা জানি। তো এখন কথা হচ্ছে, এইসব ছেলেরা আজকে রাস্তায় নেমেছেন। কিছুদিন আগে এরা সবাই ইসলামী ব্যাংকের কর্মচারী। এরা একজনের চাকরির বয়স 5-7 বছর। 5-7 বছর পরে একজন মানুষ যখন তার চাকরির জন্য আবার নতুন করে পরীক্ষা দিতে হবে এইরকম কোনো কথা শুনে, তখন স্বাভাবিকভাবে পৃথিবীটা তার কাছে মানে খুবই বাজে একটা পরিবেশ সৃষ্টি করবে। এটা এই কারণেই বলছি। ধরেন আমি যদি বলি 5-7 বছর একটানা একটা জায়গায় কেউ যদি একটা চাকরি করে, সেক্ষেত্রে তার একটা অভিজ্ঞতা অর্জন করে। মানুষ প্রত্যেকটা প্রফেশনে, আমি আমার সাংবাদিকতা প্রফেশনে আমি যদি কোনো একটা একদম অগা একটা লোককে যদি আমি 5-7 বছর একটা জায়গায় রাখি, সে স্বাভাবিকভাবে এই জায়গায় কিছু না কিছু সে একটা অভিজ্ঞতা অর্জন করে বসবে, এবং তার অভিজ্ঞতার এই অর্জনটাই তাকে আমরা কি প্রমোশন দিব না, বা সে কি এই প্রফেশনে থাকতে পারবে কি পারবে না, এই জিনিসটা কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো। ঠিক একইভাবে বাংলাদেশের যে কোনো প্রফেশনে একজন মানুষ 5-7 বছর চাকরি করার পরে তাকে যদি বলা হয় যে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে, তখন তাকে এটা রীতিমতো বিব্রতকর একটা পরিস্থিতিতে ফেলবে। আর বিশেষ করে যেহেতু এরা যারা আজকে চট্টগ্রামে মানববন্ধন করেছে, সমাবেশ করেছে, প্রেস ক্লাবের সামনে এসে
মানে জাতির বিবেকের কাছে বিচার দিয়েছে, তারা আন্দোলন করেছে। আপনারা দেখেন ওদের যুক্তিটা কি। ওরা বলছে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা হয়েছে, হাইকোর্ট থেকে তাদের পরীক্ষা স্থগিত করেছে, কিন্তু তারপরও বাংলাদেশ ব্যাংকের সরাসরি সরাসরি নির্দেশের কারণে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তাদের পরীক্ষা নিতে বাধ্য। মানে তারা পরীক্ষা নিবেই, আর এরা বলছে তারা পরীক্ষা দিবে না। এখন কথা হচ্ছে, আমার কথা অত বেশি না, আমার কথা হচ্ছে যে কোনো প্রফেশনে একজন মানুষ যখন চাকরি 7-8 বছর চাকরি করে, তার বিয়ে শাদী হয়েছে, তার বউ বাচ্চা হয়েছে, এখন তারা তো এতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানে চাকরি করেছে, এবং তারা চাকরি করে তারা তো যদি কোনো কারণে যদি তাদের যদি ইনএফিসিয়েন্সি দেখা দিত, তাহলে তো তারা চাকরি থেকে বের করে দিতে পারতো। কিন্তু এটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে ট্যাগ লাগিয়ে তাদেরকে বের করবে কেন? তাহলে যদি তাদেরকে বের করতে হয়, আমার প্রথম প্রশ্ন হচ্ছে প্রথমত তাদের সমস্ত সার্টিফিকেটগুলো বাজেয়াপ্ত করেন। সমস্ত সার্টিফিকেটগুলো বাংলাদেশের কোনো সার্টিফিকেট না, এটা বলেন। বাংলাদেশের কোনো কলেজ ইউনিভার্সিটি, যে সমস্ত ইউনিভার্সিটি তাদেরকে এই সার্টিফিকেট দিয়েছে, সমস্ত সার্টিফিকেট বাজেয়াপ্ত করতে হবে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এই সব কথাগুলো যদি আমার কথাগুলো যদি অযৌক্তিক মনে হয়, আপনি আমাকে বলেন যে তারা 5-7 বছর আগে পরীক্ষা দিয়েছিল, আমি জানি না তারা কতটুকু তদবির করে পাশ করেছে বা চাকরি পেয়েছে, আমি জানি না। আমার কথা হচ্ছে চাকরি করেছে, তাকে চাকরিতে রাখার যদি কোনো ধরনের গাফেলতি থাকে, মানে গাফেলতি থাকলে তাকে বের করে দিবেন। কিন্তু শুধুমাত্র চট্টগ্রামের নাম, চট্টগ্রামের মানুষের রেফারেন্সে চাকরি হয়েছে বা চট্টগ্রাম বলে তাদেরকে চাকরি থেকে বের করে দিবেন। ঢাকায় আল আরাফা ব্যাংকে কি হয়েছে অনেক দিন যাবত আমরা দেখেছি, ঢাকায় মানে তাদের উপর ইচ্ছে মতো মানে নির্যাতন করা হয়েছে, আমরা দেখেছি। ঢাকায় করেছে, চট্টগ্রামে এখন প্রেস ক্লাবের সামনে আজকে বিপুল পরিমাণ ছাত্র মানে ব্যাংকাররা এসে আন্দোলন করেছে, আমরা দেখেছি। তো এখন কথা হচ্ছে, আমার একটা প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিংবা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এমডি, তারা যদি একটা থার্ড যে কোনো একটা প্রতিষ্ঠান প্রশ্ন তৈরি করবে, ওই প্রশ্নে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ইসলামী ব্যাংকের এমডি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারা 3 জনে পরীক্ষা দিতে হবে একই প্রশ্নে। যদি এরা যারা পরীক্ষা না দেওয়ার জন্য বলছে, আমি বলি যে আপনারাও পরীক্ষা প্রস্তুতি নেন, দেন ওনারা 3 জনে যদি পরীক্ষা দেওয়ার মতো চ্যালেঞ্জ নিতে পারেন, তাহলে ঠিক আছে। আপনারা যদি পাশ করতে না পারেন, তাহলে জবাবটা কি হবে? এরা পাশ করতে না পারলে ওদের চাকরি যাবে, ঠিক আছে, যাক। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, আপনি মোবাইল ব্যাংকিং কতটুকু জানেন? আমি সন্দিহান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, আপনি মোবাইল ব্যাংকিং কতটুকু করতে পারেন, এটা নিয়ে আমি সন্দিহান রীতিমতো। আপনি মোবাইলে, আমার মনে হয় না মোবাইলের অ্যাপস চালাইতে পারেন কিনা, কতটুকু জানেন? ভালো করে কথা বলতে আপনার 7 বার বাজে, আপনার অভিজ্ঞতাটা হচ্ছে আসল। এখানে আমি আপনাকে বলছি না আপনি কিছু জানেন না, আমি বলছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, আপনার অভিজ্ঞতাটাই হচ্ছে এখানে বড়। আপনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, আপনার দীর্ঘদিনের ক্যারিয়ারে যে নৈতিকতা অর্জন করেছেন, ওই নৈতিকতা দিয়ে আপনি নৈতিকতার মানদণ্ডে আপনি একজন এই সরকারের একজন মানে বিশ্বস্ত মানুষ। আপনার কাজের মানদণ্ডে আপনি আজকের দিনে এসে আপনি একজন যোগ্য মানুষ। কিন্তু আজকে যারা পরীক্ষা দেওয়ার জন্য যাদেরকে বাধ্য করা হচ্ছে, ওরাও যদি আজকে পরীক্ষা দিতে হয়, তাহলে আজকের দিনে, আজকে 10 বছর আগে যারা পরীক্ষা দিয়েছিল, তারা তো এই সমস্ত এই প্রশ্নগুলো তারা মুখোমুখি হয়নি। আজকে ইন্টারনেট ব্যাংকিং নিয়ে আপনাকে যদি প্রশ্ন করা হলে আপনি কতটুকু পারবেন, আপনি নিজেকে চিন্তা করেন। আমার তো মনে হয় যে আপনাদের এই লেভেলের মানুষ, যেগুলো বোর্ডের চেয়ারম্যান হন, আপনারা এমডি হন, আপনারা শুধুমাত্র দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ভালো একটা জ্ঞান রাখেন বলে আপনারা এই জায়গায় যেতে পারেন। বর্তমান সময়ের পরীক্ষাগুলো দিলে আপনাদের বাংলাদেশ ব্যাংকের কয়জন চেয়ারম্যান এমডি পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে, এটা নিয়ে আমি রীতিমতো সন্দিহান। আমার সাথে আপনারা যদি একমত হন, তাহলে আপনারাও এই জিনিসটা বলেন
যে একজন মানুষ ব্যাংকের চাকরি পাওয়ার পরে একজন মানুষ বিয়ে করেছে, তার বাচ্চা হয়েছে, সে একটা ভালো স্কুলে তার ছেলেকে পড়ালেখা করাচ্ছে, এমন না তো যে সে মানে রাস্তার মানুষ এসে ব্যাংকে চাকরি দিয়েছে। এখানে বড় বিষয়টা হয়ে গেছে চট্টগ্রাম বিদ্বেষী কিছু মানুষ, সোজা সাপটা কথা হচ্ছে চট্টগ্রাম বিদ্বেষী কিছু মানুষ এই কাজটা করে যাচ্ছে। চট্টগ্রামের মানুষগুলোকে বাদ দিয়ে বাইরের কিছু মানুষকে এখানে ঢুকাবে এবং করা হচ্ছে এরকম। আমাদের কাছে অনেকগুলো তথ্য আসছে। আপনারা এখন পরীক্ষা ছাড়া যেই সমস্ত মানুষ ঢুকছে আমরা জানি না, আমাদের কাছে খবর আছে। তো এই সমস্ত খবরগুলো আর কিছুদিন পরে আসবে। এই সমস্ত খবরগুলো আপনারা কোন এলাকার মানুষ, কোন এলাকার কোন মানুষকে আপনারা ঢুকাচ্ছেন, চিটংয়ের মানুষ লাথি দিয়ে বাইর করছেন, আপনারা কিছু মানুষকে ঢুকিয়ে দিচ্ছেন, আবার এই সমস্ত পরীক্ষার নাটক করে কিছু মানুষ বের করবেন, আবার কিছু মানুষ ঢুকাবেন। এটা আমরা খুব ভালো করেই জানি। তবে আমার কথা হচ্ছে ভাই, যা করেছেন গত 1.5 বছরে আপনারা ব্যাংকিং সেক্টরে আপনারা একটা চেঞ্জ করার চেষ্টা করতেছেন। চেঞ্জ করা মানে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করা, মানে মানুষগুলোকে চেঞ্জ করে লাভ নাই। এই মানুষগুলো আপনার এই অ্যাসালম বলেন বা যে সমস্ত মানুষগুলো মানে টাকা পাচার করেছে বলে, টাকা পাচারের সাথে এই লেভেলের জুনিয়র অফিসার বা ন্যূনতম সিনিয়র অফিসার, এসবিবি এই সমস্ত এগুলো আর কি, এগুলো এখানে কিচ্ছু করতে পারে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই জিনিসটা, এই অভিজ্ঞতার জিনিসটা কি আপনাদের নেই? আমি বুঝি না জিনিসটা। তারা কি সালামকে করবে, হেল্প করবে? তাহলে তো আপনারা এতদিন পর্যন্ত গত 1 বছর ধরে বসে আছেন কেন? বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের এন্ট্রান্স আছে, হুট করে নিয়ে আসেন, তাদের টাকা ধরে নিয়ে বাঁধে নিয়ে আসেন, কোনো সমস্যা তো নাই। সালামকে পারলে ধরে নিয়ে এসে টাকাগুলো তাড়াতাড়ি ঢুকান। এখন কথা হচ্ছে আপনারা সালামকে ধরতে পারবেন না, তাই বলে আরেকজন এই যে সাধারণ ব্যাংকারদেরকে আপনি তাদের পেটে লাথি মারবেন, এটা কোন ধরনের কথা? এরাও তো বাংলাদেশের মানুষ নাকি? আমার একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আমি রীতিমতো আসলে মানে সরকার প্রধান, আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, আমাদের চট্টগ্রামের আমরা গর্ব করি, ঠিক আছে, কিন্তু ইউনূস সাহেবের আমলে বাংলাদেশে, আমার প্রশ্ন, ইউনূস সাহেবের আমলে বাংলাদেশের কোনো ব্যাংকে কয়জন চট্টগ্রামের মানুষ চাকরি পেয়েছে আমি জানি না, কিন্তু বাংলাদেশে এই সময়ে আপনার আমলে হাজার ছেলের, হাজার গ্রাজুয়েট ছেলের চাকরি গিয়েছে, চাকরি খুইয়েছে, এটার কিন্তু হাজার নজির আছে। এবং এই বিষয়টা একদিন না একদিন আপনার জন্য একটা কলঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে। আমার সোজা সাপটা কথা হচ্ছে, আমরা যেহেতু চট্টগ্রামের নিয়ে কাজ করি ভাই, চট্টগ্রামের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি, আপনাদের অনেকের গায়ে লাগতে পারে, আমাকে ক্ষমা করবেন। আমি আজকে গভীর মনোযোগ সহকারে তাদের বক্তব্যগুলো শুনেছি। আমার আর্নেস্ট রিকোয়েস্ট, আপনারা পারলে ভাই আলমকে ধরে নিয়ে এসে আপনার টাকাগুলো যে কোনোভাবে ব্যবস্থা করেন। আপনাদের দৃষ্টিতে যে টাকাগুলো পাচার হয়েছে বলেন, আমরা এই টাকাগুলো, আমি ব্যক্তিগতভাবে আমি তো দেখি নাই, আপনারা যা বলবেন তারা সেটাই আমরা শুনছি, আমরা পত্রিকায় যা পাই সেটাই আমরা শুনছি, আপনারা সংবাদ সম্মেলন করে যা বলবেন সেটাই আমরা শুনছি, এর বাইরে তো আমরা কিছু শুনি না। আমরা তো বাংলাদেশ ব্যাংকে অ্যাক্সেস নাই যে আমরা আপনাদের তথ্যগুলো আমরা ভেরিফাই করে আমরা বের করে আনবো, এরকম অ্যাক্সেস কিন্তু আমাদের নাই। স্বাভাবিকভাবে আমি আশা করব বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আর এমডি সাহেব, আপনারাও দেখি এই পরীক্ষায় একই প্রশ্নে, যে প্রশ্ন আপনারা পাবেন না এরকম একটা প্রশ্নে দেখি আপনারা পরীক্ষা দিয়ে আপনারা যদি ওই ছেলেদের সাথে পাশ করে আসতে পারেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশে একটা নতুন নজির সৃষ্টি হবে। এই ধরনের একটা নজির যদি সৃষ্টি করতে পারেন, তাহলে এই যে পরীক্ষা নেন, অসুবিধা কি? দেখি আমরাও দেখি, দেশ ও জাতি দেখুক, এটা তো ভ্যালিড প্রশ্ন নাকি? অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।